1971 সালের মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশকে ভারত সাহায্য করেছিল, এখন সেই বাংলাদেশই ভারতকে কিছু হুমকি দিতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশ সরাসরি এবার ভারতকে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কিছু মানুষদের দাবি যে ভারতের চিকেন নেক তাদের মুঠোয় রয়েছে, আর যদি তারা সেটিকে চেপে ধরে তাহলে পুরো উত্তর পূর্ব ভারত এবং আসাম ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন এই দাবি সামনে এসেছিল তখন ভারত সেটিতে বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু বন্ধুরা বাস্তবতা সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে কিছু মানুষদের মধ্যে এমন কিছু বিপজ্জনক চিন্তাধারা জন্ম নিচ্ছে যা সম্পূর্ণ ভারতের বিরুদ্ধে। এখন এই পুরো বিষয়টা কি, আসুন সেটিকে একটু বুঝে নিই। আসলে বিষয়টা হলো, বাংলাদেশের কিছু মন্ত্রী, বিশেষ করে তাদের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন মিটিংয়ে অংশগ্রহণ করে ফিরেছেন। এই মিটিংয়ে পাকিস্তানও উপস্থিত ছিল, আর ঠিক মিটিং থেকে ফিরে আসার পরই এই মন্ত্রী এক বড় ধরনের ঘোষণা করে ফেলেন। বাংলাদেশ ঘোষণা করেছে যে ভারতের সঙ্গে সাইন হওয়া যতগুলি এমওইউ অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সব বাতিল করে দেওয়া হবে যদি সেগুলিতে ভারতেরই লাভ হয়। এতেও শেষ নয়, বাংলাদেশের নতুন জলসম্পদ মন্ত্রী সাইদা রিজওয়ানা হাসান তিস্তা নদীর জলবন্টন নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন। তার বক্তব্য, যদি ভারত এই বিষয়ে দ্রুত কোনো সমঝোতা না করে তবে তারা এই সমস্যাটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে এবং সেখানে তারা অভিযোগ করবে যে ভারত বাংলাদেশকে জল দিচ্ছে না। তো বন্ধুরা, এটি হলো বাংলাদেশের নতুন স্ট্র্যাটেজি, যা ভারতের জন্য একটি বড় বিপদের ঘণ্টা হতে পারে। বন্ধুরা, যদি তিস্তা নদীর জলবন্টনের হুমকিতে বিষয়টা শেষ হতো তাহলেও নয় মানা যেত, কিন্তু এখন শোনা যাচ্ছে বাংলাদেশের কিছু নেতা ভারতের বিরুদ্ধে আরও বড় বড় বক্তব্য দিয়েছেন, বিশেষত সেই সব নেতারা যারা বাংলাদেশের আন্দোলনের পেছনে ছিলেন, যার ফলে শেখ হাসিনার সরকার পড়ে গিয়েছিল। তাদের দাবি ভারতের চিকেন নেক বাংলাদেশের দখলে চলে আসতে পারে এবং তারা অসম সহ পুরো উত্তর পূর্ব ভারতকে বাকি ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারে। এখন এই চিকেন নেক আসলে কি? বন্ধুরা, শিলিগুড়ি করিডর, যাকে আমরা চিকেন নেক বলি, এটি একটি অত্যন্ত সংকীর্ণ পথ যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে। আপনারা দেখতে পাচ্ছেন এই করিডরটি সবথেকে সংকীর্ণ স্থানে মাত্র 22 কিলোমিটার চওড়া, যা এটিকে ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকা বানাচ্ছে। যদি এখানে কোনো রকমের অশান্তি সৃষ্টি হয়, সেটি আতঙ্কবাদী হোক না কেন, ইল্লিগাল অস্ত্র পাচার বা কোনো সংগঠনের প্রসারই হোক না কেন, সেক্ষেত্রে পুরো উত্তর পূর্ব ভারত বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এখন বাংলাদেশ থেকে এমন ধরনের হুমকি আসছে যাতে তারা জানে যে ভারতের দুর্বল স্থান কোনটি, আর যেহেতু সেখানে হিন্দুদের অবস্থাও খুব একটা ভালো নয়, তাই এই ধরনের ঘটনাগুলি শুনলে দিশেহারা লাগে। তবে এগুলি শুনতে খুব বড় বড় হুমকি মনে হতে পারে, কিন্তু বন্ধুরা, ভারত কি এতটাই দুর্বল? আপনাদেরকে জানিয়ে রাখি, এই হুমকি শোনার পর ভারতও নীরব থাকেনি। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, তোমরা আমাদের চিকেন নেকের কথা জানো, কিন্তু আমাদেরও তোমাদের দুটি চিকেন নেক সম্পর্কে ভালো ধারণা রয়েছে। বন্ধুরা, যেদিকে বাংলাদেশ ভারতের ভূগোলের দিকে নজর দিয়ে রয়েছে, সেখানে ভারতও কিন্তু বাংলাদেশের ভৌগোলিক স্থান নিয়ে খুব ভালোভাবে অবগত। আর ভারত এটাও জানে যে বাংলাদেশেরও দুটি চিকেন নেক রয়েছে, যা তাদের সবথেকে দুর্বল স্থান। প্রথম চিকেন নেক হলো রংপুর করিডোর, যা বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং দুই দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত, একদিকে পশ্চিমবঙ্গ এবং অন্যদিকে মেঘালয়। এই এলাকা অত্যন্ত সংকীর্ণ, প্রায় 80 কিলোমিটার দীর্ঘ এবং ভারত সহজেই এটিকে ঘিরে ফেলতে পারে। অর্থাৎ একবার ভারত পদক্ষেপ নিলে এই করিডোরকে দুই দিক থেকেই দখল করতে পারে। আর এই এলাকা খুব ন্যারো রিজিয়ন, অর্থাৎ খুব সংকীর্ণ, অর্থাৎ ভারত এখানে সামরিক কার্যকলাপ খুব দ্রুত করতে পারবে এবং দুই দিক থেকেই তাকে ঘিরে ফেলতে পারবে, যাতে করে এই অঞ্চলটি অত্যন্ত অসুরক্ষিত হয়ে যায় এবং সামরিক কার্যকলাপ সেখানে দ্রুত হতে পারে। অর্থাৎ ভারত যদি এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা খুব সহজেই এই রিজিয়নকে ক্যাপচার করতে পারবে। দ্বিতীয় চিকেন নেক হলো চিটাগং হিল ট্র্যাক্স। এটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 25 কিলোমিটার দূরে এবং মিজোরাম, ত্রিপুরা এবং অন্যান্য ভারতীয় রাজ্য দ্বারা বেষ্টিত। যদি কোনোভাবে উত্তেজনা বাড়ে তবে ভারত এটি খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। এখানে বাংলাভাষী হিন্দুদের একটি বড় অংশ রয়েছে, যারা সম্ভবত ভারতের সিদ্ধান্তকে খুব সহজেই মেনে নেবেন। তাহলে বন্ধুরা, এখন বুঝতে পারলেন তো যে ভারত বাংলাদেশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি তারা কোনো গন্ডগোল করে তবে তাদের একটি বড় অংশ ভারতভুক্ত হয়ে যাবে। তবে এটিও চিন্তা করার যে বাংলাদেশের এই আক্রমণাত্মক বক্তব্য খুবই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হতে পারে, কারণ ভারতের বিরুদ্ধে এই ধরনের হুমকি একটি উস্কানিমূলক হুমকি। কারণ এই বক্তব্যগুলি সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নয়, বরং আন্দোলনকারীদের মধ্যে এবং বাংলাদেশের কিছু মানুষদের পক্ষ থেকে আসছে। আর এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই ধরনের উস্কানিমূলক হুমকির ওপর কড়া পদক্ষেপ নেওয়া, কারণ এটি ভারত ও বাংলাদেশ উভয়ের মধ্যেই জিওপলিটিক্যাল কানেকশনকে ক্ষতিগ্রস্ত করছে এবং সাধারণ মানুষকে উস্কানি দিয়ে ভারতের বিরুদ্ধে যাওয়ার জন্য প্ররোচিত করা হচ্ছে।
আর আপনাদের জানিয়ে রাখি, ভারত যেটি নিজেই একটি আঞ্চলিক সুপার পাওয়ার, তার শক্তিশালী সামরিক বাহিনী, উন্নত অর্থনৈতিক সম্পদ এবং আন্তর্জাতিক সমর্থনও রয়েছে। যদি সংঘর্ষ ঘটে তাহলে ভারতের রিয়াকশন শুধু দ্রুত হবে না, বরং এক দৃষ্টান্তমূলকও হবে। বাংলাদেশ যদি পাকিস্তান বা চীনের সঙ্গে একজোট হয়ে ভারতকে চ্যালেঞ্জ করার চিন্তা করে, তাহলেও কিন্তু হিসাব তার বিরুদ্ধেই যাবে। ভারত তার সার্বভৌমত্বকে রক্ষা করার এক দীর্ঘ অভিজ্ঞতাকে অর্জন করেছে। 1960-এর সময়কাল থেকেই শিলিগুড়ি করিডোরের সুরক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখুন, বাংলাদেশের এই সাম্প্রতিক হুমকি ভারতের কাছে খুব সিরিয়াস একটি ইস্যু, যাতে করে চীন এবং পাকিস্তানের সঙ্গে তাদের সম্ভাব্য জোট পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলতে পারে। কিন্তু মনে রাখবেন, ভারতের কাছে এগুলিকে প্রতিহত করার জন্য যথেষ্ট শক্তি ও কৌশল রয়েছে। বন্ধুরা, বাংলাদেশের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ MOU বাতিলের হুমকি একটি নতুন বিতর্কের জন্ম নিয়েছে। বন্ধুরা, বিশেষজ্ঞদের মতে এই অন্তর্বর্তীকালীন সরকারের পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা মনে করছেন যে পাকিস্তানের প্রভাবেই হয়তো এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এখন ভারতের সঙ্গে বাংলাদেশের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বাতিলে ভারতের ওই প্রাইভেট ফার্মগুলির কিছুটা ক্ষতি হবে, যেগুলি বাংলাদেশে তাদের বিজনেসকে ডেভেলপ করছে, এবং ফিউচারে ঠিক হওয়া কিছু প্রজেক্টগুলিকেও হয়তো ক্যান্সেল করতে হতে পারে। ভারত তো বাংলাদেশের উন্নতি করতে চেয়েছিল, কিন্তু যদি এই কাজ চাইনিজ কোম্পানিগুলির হাতে চলে যায় তবে এতে ক্ষতি বাংলাদেশেরই হবে। কারণ আমরা সবাই জানি, চাইনিজ কোম্পানিগুলি যেখানে যায় সেখানেই তারা নিজেদের গোয়েন্দা নেটওয়ার্ক নিয়ে যায়। যদি চীন বাংলাদেশে তাদের স্থান করে নেয় তবে তা ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ হতে পারে। পাকিস্তান ইতিমধ্যেই চীনের প্রভাবে পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এখন যদি বাংলাদেশও একই পথে চলে তবে দুই প্রতিবেশী রাষ্ট্রের অস্থিতিশীলতা ভারতকে বড় ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। ভারতের জন্য সবথেকে ভালো হবে যাতে বাংলাদেশের পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং বাংলাদেশে যেন এক স্থিতিশীল ও শক্তিশালী সরকার গঠন হয়, যারা ভারত বিরোধী বক্তব্যগুলিকে রোধ করতে পারবে। যেমনটা আমি আগেই বললাম যে উস্কানিমূলক কিছু বক্তব্য যেগুলি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নয়, বরং সেখানকার মানুষদের পক্ষ থেকে আসছে। তাই সরকারের উচিত এগুলিকে খুব তাড়াতাড়ি থামানোর, কারণ এসব উস্কানিমূলক বার্তায় সাম্প্রদায়িক দাঙ্গা বাড়তে পারে। এতে করে ভারত ও বাংলাদেশের মধ্যে টেনশন কমবে না, বরং আরও বাড়বে এবং ভবিষ্যতে দুই দেশের সরকারের পক্ষেই এগুলিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। আর বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কী মত? আমি আপনাদের মতও শুনতে চাই। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।